নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিনে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই মাঠে প্রার্থীরা, নিরাপত্তা জোরদারের দাবি। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে আছে এবং আমি তাদের প্রতি আরো আহ্বান জানাবো আরো বেশি কঠোর অবস্থানে থাকুক, যেন নারায়ণগঞ্জের মানুষ নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। বিজেপি এবং পুলিশ সহ র্যাব অন্যান্য বাহিনীর মাধ্যমে ওনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, তো আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই। নগর কারিগর নির্বাচনে প্রস্তুত শীতলক্ষ্যা পারের ভোটাররা প্রতীক নয়, প্রাধান্য পাবে প্রার্থীর যোগ্যতা। রাস্তাঘাট ভালো থাকবে, খেলার মাঠ থাকবে, বাচ্চাদের জন্য সুবিধা থাকবে। ওভারব্রিজ থাকলে আমরা নিরাপত্তামূলকভাবে রাস্তা পারাপার করতে পারি। আমি মার্কা দিয়ে বুঝি না, যিনি কাজ করতে পারে তাকেই যাতে জনগণ রায় দেয়। যে লোক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে অতীতেও ভয় পায় নাই, এখনো ভয় পাবে না, ভবিষ্যতেও সেই লোককে নারায়ণগঞ্জবাসী নির্বাচন করুক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক আজ। ইসি নিয়ে প্রস্তাবনা বাস্তবায়নে সমর্থন দেবে ক্ষমতাসীন দল, প্রত্যাশা বিএনপির। বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সীমান্ত ও জনগণের জানমাল রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। ইন্দোনেশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। বাড়ি ভাড়া ইস্যুতে সমঝোতা হলেও বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের কর্মবিরতি। পুলিশের সঙ্গে সংঘর্ষ, আলোচনার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর। এবং পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শ্লীলতাহানির ঘটনায় একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট। সাক্ষী করা হয়েছে 34 জনকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। রাত 12টায় বন্ধ হয়ে যাবে সব ধরনের নির্বাচনী প্রচারণা। তাই শেষ সময়ে নানা প্রতিশ্রুতি নিয়ে জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। 22 ডিসেম্বর প্রায় 5 লাখ ভোটার আগামী 5 বছরের জন্য বেছে নেবেন তাদের জনপ্রতিনিধিদের। নারায়ণগঞ্জ থেকে রিপোর্টার রাশেদ লিমন ও মাহমুদ রাকিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন মানেই প্রার্থীর সমর্থকদের স্লোগান, মিছিলের পাশাপাশি ছোট ছোট সমাবেশ আর পোস্টারে ঢাকা নির্বাচনী এলাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিনে মঙ্গলবার সকাল থেকেই নগরীর দেওভোগ এলাকায় নিজ বাড়ির কাছে পায়ে হেঁটে প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ না করে সেলিনা হায়াত আইভি নিরাপত্তা জোরদারের দাবি জানান। এই আমেজটা যেন তারা কালকেও রাখে, সকলে যেন ভোট কেন্দ্রে ভোট দিতে আসে এবং উৎসবমুখর পরিবেশে আমরা 22 ডিসেম্বরটা পালন করতে চাই। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে আছে এবং আমি তাদের প্রতি আরো আহ্বান জানাবো আরো বেশি কঠোর অবস্থানে থাকুক, যেন নারায়ণগঞ্জের মানুষ নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। শুধু উনি মিডিয়ার কাছে অভিযোগ দিচ্ছে, উনি আমি যেখানে বলছি যে আপনি বলেন যদি সেটা আমার বায়ও হয় আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব, এরপরে আর মানুষকে কি বলা যায়। আর বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান জনসংযোগ চালান নারায়ণগঞ্জের 15, 16, 17, 18 নম্বর ওয়ার্ডে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। বিজেপি এবং পুলিশ সহ র্যাব অন্যান্য বাহিনীর মাধ্যমে ওনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, তো আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই, দেখতে চাই যে আসলে তাদের পূর্বের যে চরিত্র সেটার সংশোধন হয়েছে কিনা এবং জনগণের ভোটের অধিকার তারা ফিরিয়ে দেয় কিনা। সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করব। এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে 22 প্লাটুন বিজিবি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের চাষারা এলাকায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী রাশেদ লিমন। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, স্বপ্ন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার আর মাত্র 10 ঘন্টা বাকি আছে। বুঝতে পারছেন একদমই শেষ মুহূর্তে এখন প্রচারণা চলছে। আজ রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
আমরা সকাল থেকেই দেখেছি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি তিনি নগরীর 16 নম্বর ওয়ার্ড অর্থাৎ যেখানে তার দাদা বাড়ি এবং নানা বাড়ি একই এলাকায় সেখানে তিনি প্রচারণা চালিয়েছেন এবং বেশ ব্যাপক সাড়া পেয়েছেন আমরা দেখেছি। আমরা এর বাইরে যদি একটু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে নারায়ণগঞ্জে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শতভাগ প্রস্তুত আছে। আপনি জানেন গতকাল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ শহর এবং বন্দর এলাকায় মোট 22 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেহেতু বলা হয় সিদ্ধিরগঞ্জ কিছুটা বেশি ঝুঁকিপূর্ণ, সেহেতু সেই সিদ্ধিরগঞ্জ এলাকায় 22 প্লাটুনের 10 প্লাটুন সেখানে মোতায়েন করা হয়েছে, আর বাকি 12 প্লাটুনের 5 প্লাটুন বন্দর এবং শহর এলাকায় মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় দেখেছি বিজিবির টহল গাড়ি তারা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন আইন শৃঙ্খলা শান্তিতে রাখার জন্য। এর বাইরে আমরা আপনাকে জানিয়ে রাখি পুলিশ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে নগরীর বিভিন্ন জায়গায় 4000। এর বাইরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে আরো 200। র্যাবের মোট 480 জন সদস্যকে বিভিন্ন জায়গায় মোতায়েন করে রাখা হয়েছে যাতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এর বাইরে ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্সের আরো 30 জন সদস্যকে রাখা হয়েছে এবং এই 30 জন সদস্যকে কিন্তু বাংলাদেশের যে কোনো নির্বাচনে প্রথমবারের মতো তাদের হাতে একটি করে শটগান দেওয়া হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যে কোনো প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় গুলি করারও কিন্তু নির্দেশ দিয়েছেন বা অনুমতি দিয়েছেন। এছাড়া নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যও বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য। তো মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। আমার কাছে মোটামুটি 4 থেকে এই ছিল সবশেষ খবর। রিটার্নিং কর্মকর্তা আছেন আমাদের সহকর্মী লিমন, যাচ্ছি তার কাছে অবস্থার কথা। এবং এদিকে যেমনটি বলছিলেন আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণার কথা, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তিনিও কিন্তু আসলে সকালে নগরীর 15, 16, 17 এবং 18 নম্বর ওয়ার্ডে বেশ খানিকটা এলাকায় তার আজকে প্রচারণা চালিয়েছেন। এবং পাশাপাশি এই মুহূর্তে রয়েছে আমি নির্বাচন কমিশন অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয় এবং এখানেও কিন্তু ঠিক প্রার্থীরা যেমন শেষ মুহূর্তের প্রচারণা বা তাদের প্রস্তুতি ব্যস্ত, নির্বাচন কমিশনও কিন্তু তাদের শেষ মুহূর্তের যে প্রস্তুতি অর্থাৎ ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়ে কিন্তু তারা ব্যস্ত। আপনি দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে যে প্রত্যেকটি যে এই ব্যালট বাক্স আমরা দেখেছি গতকালই কিন্তু ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ আনুষঙ্গিক যে সরঞ্জাম আদি সেগুলো কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে পৌঁছেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কেন্দ্রের প্রত্যেকটি কক্ষ অনুযায়ী ভাগ ভাগ করে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে রাখা হয়েছে এবং ঠিক আগামীকালকে কিন্তু আমরা জানি ভোটের আগের দিন রাতের মধ্যে কিন্তু এগুলো সব নির্দিষ্ট যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বলা হয়েছে যে তাদের এই আনুষ্ঠানিকতা সকলেই এই সবকিছুই এরই মধ্যে আসলে শেষ করে ফেলেছে এবং পাশাপাশি 174টি কেন্দ্রের 174 জন যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার 1304 জন, পুলিং অফিসার যারা থাকবেন 2608 জন। এদের কিন্তু এরই মধ্যে যে তাদের যে প্রয়োজনীয় প্রশিক্ষণ অর্থাৎ ভোটের দিনে তাদের কি করতে হবে বা কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া করবেন এই সব কিছু নিয়ে তাদের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং বলতে গেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই 22 ডিসেম্বরের এই নির্বাচনকে পরিচালনার জন্য তাদের যে প্রস্তুতি তারা কিন্তু এদিকে সবকিছু শেষ করে ফেলেছে। তো এই ছিল এখনকার মতো স্বপ্ন, আমার কাছ থেকে সব শেষ। দর্শক, নারায়ণগঞ্জের চাষাড়া থেকে প্রচারণার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন মাহমুদ রাকিব এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছেন সহকর্মী রাশেদ লিমন। দ্বিতীয়বারের মতো মেয়র, 27 জন ওয়ার্ড কাউন্সিলর ও 9 জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচন করতে পুরোপুরি প্রস্তুত শীতলক্ষ্যাপাড়ের প্রায় 5 লাখ ভোটার। তাদের চাওয়া একটি বাসযোগ্য আধুনিক নগরী। বিশেষ করে সন্ত্রাসের চোখ রাঙানিতে নির্ভীক একজন মেয়র চান নারায়ণগঞ্জবাসী। মাহমুদ রাকিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকার কোল ঘেঁষে শীতলক্ষ্যা নদীর পাড়ে প্রায় 73 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 2011 সালে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। রাজধানীর খুব কাছাকাছি এ শহরের মাঝ দিয়ে নদী বয়ে যাওয়ায় দিন দিন বন্দর ও শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জের গ্রহণযোগ্যতা বেড়েছে।
2011 সালে প্রথমবারের মতো সিটি নির্বাচনের পর এবার হতে যাচ্ছে দ্বিতীয়বারের নির্বাচনের ভোট গ্রহণ। তবে এবারই ব্যবহৃত হতে যাচ্ছে দলীয় প্রতীক। দলীয় প্রতীকের নির্বাচন হলেও ভোটারদের চাওয়া যোগ্য জনপ্রতিনিধি, যার কাছে এলাকার উন্নয়ন অগ্রাধিকার পাবে। 5 নং ওয়ার্ডের ওদিকে খুব ড্রেনের সমস্যা, ওদিকে মানুষ যাতায়াত করতে পারে না। নারীরা অবশ্যই সামনে আগায় যেতে হবে, ওই সুযোগটাও দিতে হবে। রাস্তাঘাট ভালো থাকবে, খেলার মাঠ থাকবে, বাচ্চাদের জন্য সুবিধা থাকবে, এটাই চাই। মেইন রোডে টাইলিং দরকার, ওইখানে আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তা পারে সমস্যা হয়, ওভারব্রিজ থাকলে আমরা নিরাপত্তামূলক ভাবে রাস্তা পারাপার করতে পারি। আমাদের হিন্দু সমাজে যেমন পূজা পাইলে আমরা যেমন সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। 22 ডিসেম্বরের সিটি নির্বাচনে 174টি ভোট কেন্দ্রে ভোট দেবেন 4,79,392 জন ভোটার, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার 3,636 জন বেশি। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে প্রায় 4,000 কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটাররাও নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করে এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান, যিনি নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বাড়ি করতে লাগলে, বালু ফেলতে লাগলে সব ক্ষেত্রে আমাদের চাঁদা দিয়ে চলতে হয়, তো এইগুলি থেকে যাতে আমরা রক্ষা পাই। যে লোক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে অতীতেও ভয় পায় নাই, এখনো ভয় পাবে না, ভবিষ্যতেও সেই লোককে নারায়ণগঞ্জবাসী নির্বাচন করুক। আমি মার্কা দিয়ে বুঝি না, যিনি কাজ করতে পারে তাকেই যাতে জনগণ রায় দেয়। সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের চাওয়া একজন সৎ, দক্ষ, নির্ভীক ও দেশপ্রেমিক মেয়রের, যিনি নগরীর যানজট নিরসন ও পার্কিং সুবিধা সহ উদ্যোগ নেবেন বন্দরনগরীর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতলক্ষ্যা নদী রক্ষায়। এছাড়া নগরবাসী এমন একজন মেয়র চান, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করবেন সব ভোটারদের জন্য। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তা সব দলকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা। রাষ্ট্রপতি সবার সঙ্গে আলাপ আলোচনা শেষে যে সিদ্ধান্ত দিবেন সেটি আমরা মেনে নেব। বিএনপি চেয়ারপারসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় যাবেন বলেই পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন 72 ঘণ্টা আগে বহিরাগতদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বহিরাগত শব্দ এইটা একটা অশোভন শব্দ, অরাজনৈতিক শব্দ দিয়ে এই নির্বাচন কমিশন সমগ্র জাতিকে অপমান করছেন, ভোটারদেরকে অপমান করছেন। যখনই তারা জানতে পেরেছে যে 20 তারিখে বিএনপির চেয়ারপারসন সেখানে যেতে পারেন, তখনই 72 ঘণ্টা তারা বিধিনিষেধ জারি করেছে। কথাটা হচ্ছে যে 72 ঘণ্টা কেন, তাহলে নিশ্চয়ই এটার উদ্দেশ্য আছে। বিএনপির চেয়ারপারসন উনি যেতে পারেন এই সম্ভাবনাটা মাথায় রেখেই এটা ইসি করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির পর আজ জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিকেল 3টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সংবিধান মেনে আইন প্রণয়নের দাবি জানাবে দলটি। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনে 5 দফা প্রস্তাবনা তুলে ধরবে তারা। তার আগে 18 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বিএনপি তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এরপর 21 ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং 22 ডিসেম্বর জাসদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের কথা রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে দেয়া প্রস্তাবনা বাস্তবায়নে ক্ষমতাসীন দলও সমর্থন দেবে বলে আশা করছে বিএনপি। সংলাপে উত্থাপিত প্রস্তাবনাকে যৌক্তিক দাবি করে দলের শীর্ষ নেতারা বলছেন, এ নিয়ে বিরোধিতা করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির উদ্যোগ আইন প্রণয়ন অথবা ঐক্যমত্য যে কোনো উপায়ে এর সমস্যার স্থায়ী সমাধান চান তারা। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন।
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠনে গত রোববার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল এতে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করে। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই আলোচনা হয়েছে। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার দেয়া 13 দফা প্রস্তাবনায় ছিল আলোচনার মূল বিষয়বস্তু। এটা ঐক্যমত্যের ইস্যু। সংলাপে অংশ নেয়া দলের স্থায়ী কমিটির এই সদস্যের প্রত্যাশা, এই আলোচনায় খুলে দেবে সমাধানের পথ। আমরা আশা করছি যে পদ্ধতি, যে যোগ্যতা, যে প্রক্রিয়ার কথা আমরা বলেছি, এগুলোর মাধ্যমে, কারণ আমরা যেগুলো সাজেস্ট করেছি এগুলো কিন্তু সকলেরই কথা, এবং এর মাধ্যমেই রাষ্ট্রপতি সমাধান দেবেন এবং উনি সেটা বলেছেন। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, স্থায়ী সমাধানের স্বার্থে এ নিয়ে আইন প্রণয়ন হলেও স্বাগত জানাবে বিএনপি। এটা তো একটা স্থায়ী সমাধান হওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যের মাধ্যমে, সেটা রাষ্ট্রপতির সিদ্ধান্তের মাধ্যমে হোক, আইনের মাধ্যমে হোক, এটা কিন্তু একটা জাতীয় ঐক্যের মাধ্যমে হতে হবে। আইন যদি এরকমই থাকতো তাহলে তো আমাদের কোনো প্রস্তাব দেওয়া দরকার হতো না, এবং আমরা এখনো মনে করি আর কি, যেটা যে আইন হলে এই ধরনেরই আইন হওয়া দরকার, যে এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে সব বাছাই কমিটি এবং নির্বাচন কমিশন গঠিত হবে। গণতন্ত্রের স্বার্থে নতুন নির্বাচন কমিশন গঠনের এই উদ্যোগে সরকারি দল ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ বিএনপির এই শীর্ষ নেতার। গত আওয়ামী লীগের কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, এটা খুব পজিটিভ কথা। আমরা মনে করি যে আমাদের যে বক্তব্য, যে প্রস্তাব, এই প্রস্তাব খুবই যুক্তিসঙ্গত। তাহলে এই ব্যাপারে তো দ্বিমত হওয়ার কোনো কারণ নাই, কাজে একটা সমাধান তো হতেই পারে। ইসি গঠন নিয়ে একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে রাজনৈতিক সমঝোতার পথ বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন এই রাজনীতিবিদ। মূল উদ্দেশ্য সেটা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজের প্রশ্ন কারোই থাকা উচিত না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নিরপেক্ষ। দুপুরের সময় আরো থাকছে। যশোরে তালিকাভুক্ত 15 জঙ্গির মধ্যে 6 জন এখনো পলাতক। ফিরে এলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি পুলিশের। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জোরালো ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমায় বাহিনীটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। জনগণের জানমাল রক্ষা ও বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও দমনে বাহিনীটির অবদানের জন্য ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকাল 9টায় পিলখানায় বিজিবি সদর দফতরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিজিবি দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের প্যারেড পরিদর্শন করে সালাম গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত ছিলেন। পরে বিজিবির পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। এ সময় কৃতিত্বপূর্ণ এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের বিভিন্ন স্তরের 60 জন সদস্যকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নামের তালিকায় 2016 সালে 57 জন পদক গ্রহণ করবেন। পদক 2016 10 জন। ব্রিগেডিয়ার লিয়াকত আলী। আপনাদের উপর দেশের সীমান্ত রক্ষার মহান দায়িত্ব রয়েছে। সীমান্ত রক্ষা সহ অন্যান্য দায়িত্ব যেমন আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা সহ দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা ও পেশাদারিত্ব আজ সব মহলে প্রশংসিত। বিএনপি এবং জামাত শিবিরের জ্বালাও পোড়াও ও পেট্রোল বোমা সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করতে আপনারা যে দক্ষতা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। সীমান্তে আপনাদের কঠোর অবস্থানের ফলে চোরাচালান, মাদক পাচার, নারী শিশু পাচার এবং সীমান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহতের ঘটনা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আপনাদের প্রচেষ্টায় বিএসএফের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ফলে সীমান্তে নিহতের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। এই বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 আমরা পাশ করেছি। এই বাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছি। বিজিবির অপারেশনাল কার্যক্রমকে বেগবান ও গতিশীল করতে আমি প্রধানমন্ত্রী হিসেবে বিগত 23 জানুয়ারি 2011 তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর পতাকা উত্তোলন করেছিলাম। বিজিবির নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী 4টি রিজিয়ন সদর দপ্তর স্থাপন করে কমান্ড স্তর বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই বাহিনীকে আরো গতিশীল ও ফলপ্রসূ করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্তো মারসুদি।
সকাল 11টার দিকে হেলিকপ্টারে করে তারা উখিয়ার ডিগ্রি কলেজ মাঠে নামেন। পরে কুতুপালং শরণার্থী ক্যাম্পে বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বেলা 12টার দিকে তারা নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ও টেকনাফ সীমান্ত পরিদর্শন করেন। গত রোববার ইয়াঙ্গুনে রোহিঙ্গা ইস্যু নিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত 10টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। খাদ্যবান্ধব কর্মসূচিকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আগামী মার্চ এপ্রিলে পুনরায় শুরু হওয়া এই কর্মসূচিকে ডাটাবেজের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। এই যে খাদ্যবান্ধব কর্মসূচিতে আমরা সাকসেসফুল, আমরা 100% এই কর্মসূচিটা সাকসেসফুল করতে চাই। এই কর্মসূচি থেকে আমরা কোনো রকম প্রশ্নবিদ্ধ হতে দিতে রাজি না। ম্যাক্সিমাম এই বিলি বন্টনের সাথে যারা জড়িত চেয়ারম্যান মেম্বার, তারা তো আমাদের দলীয় মেম্বার চেয়ারম্যান, কিন্তু তাই বলে কেউ যদি এই কর্মসূচি থেকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, আমরা কিন্তু কাউকে ছাড় দিই নাই। আগামী মার্চ এপ্রিলে যে আমরা কর্মসূচিটা যখন আবার চালু হবে, আমরা এই কর্মসূচিটাকে এমন অবস্থায় নিয়ে আসতে চাই যেটা আর কোনো রকম কথাবার্তা যাতে কেউ না শুনতে হয়। আমরা ওই কর্মসূচিটাকেও আমরা ডাটা বেজে নিয়ে আসতে চাই। সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় বাড়ি ভাড়া ইস্যুতে গতরাতে সরকারের সঙ্গে শ্রমিক নেতাদের সমঝোতা হলেও আজ সকাল থেকে বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। সকালে শ্রমিকরা কারখানায় হাজির হলেও কাজে যোগ না দিয়ে রাস্তায় জড়ো হন। পরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ন্যূনতম 10,000 টাকা বেতন ভাতার দাবিতে স্লোগান দেন তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন অন্তত 10 জন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে গত রাতে সরকারের 3 মন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে বাড়ি ভাড়া না বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়। তবে এর পরেও অন্য দাবিতে আজ বিক্ষোভে নামে শ্রমিকরা। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন আইন অনুযায়ী অবৈধ উল্লেখ করে শ্রমিকদের সরকারের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান তিনি। যে সমস্ত শ্রমিক ভাইরা বিভ্রান্ত হয়ে কর্মবিরতি পালন করছেন, তারা অনতিবিলম্বে কর্মে যান। আপনাদের জন্য যদি কোনো কথা থাকে আমার সাথে কথা বলতে পারেন। আপনাদের এই যে কর্মবিরতি, এটা শ্রম আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। সেই অবৈধ এবং বেআইনি কাজটা সরকারের পক্ষ থেকে আমরা কোনো ক্রমে সহ্য করব না। আইনগতভাবে সরকার কঠোরভাবে এই আন্দোলন দমন করবে, কারণ এই আন্দোলনটা আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশ বিমানের শূন্যপদে লোকবল নিয়োগে দীর্ঘসূত্রিতার জন্য বিমানের ব্যবস্থাপনাকে দায়ী করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মিনন বলেছেন, এজন্য প্রয়োজনে কঠোর হতে হবে। প্রধানমন্ত্রীর বিমানের নিরাপত্তা ত্রুটির তদন্ত করতে গিয়ে বিমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অপ্রশিক্ষিত জনবল নিয়োগের ভয়াবহ অনিয়মের চিত্র ধরা পড়েছে বলে জানান বিমানমন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে দেশীয় এয়ারলাইন্সের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিমানের ত্রুটির ব্যাপারে নিরাপত্তাজনিত বিষয়টিকে আমরা তদন্ত করতে গিয়ে যেটা দেখা গেল, সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি নিজে কিন্তু আটকে উঠেছি। যারা চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন, যে ব্যক্তিটি মানে সর্বশেষ চেক করেছিলেন, তার লাইসেন্সই ছিল না। এই 3 বছর অভিজ্ঞতা হচ্ছে যে কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনার হয়নি। ইউনিয়ন কোনো বাধা না, বাধা হচ্ছে ম্যানেজমেন্ট ইটসেলফ। যখনই কোনো মিটিং হয় তখনই বলি যে আপনারা এটাকে সমাধান করেন, আপনারা রিক্রুটমেন্ট করেন, কিন্তু সেটা নেই। এবার দরকার হলে পরে কিছুটা খড়গহস্ত হয়, ছাড়া কোনো পদ এখানে নেই। দুপুরের সময় আরও থাকছে। মস্কো আঙ্কারা সম্পর্ক নষ্ট করার জন্যই রুশ রাষ্ট্রদূত হত্যা।
অভিযোগ এরদোয়ান ও পুতিনের। জার্মানিতে লরি চাপায় হতাহতের ঘটনা সন্ত্রাসী হামলা বলে সন্দেহ পুলিশের। 2015 সালের পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় মোহাম্মদ কামাল নামের একজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সকালে ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর পরিদর্শক আব্দুর রাজ্জাক এই চার্জশিট দেন। এই মামলায় 34 জনকে সাক্ষী করা হয়েছে। 2015 সালের 14 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পেলে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার দুদিন পর শাহবাগ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলার তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। পরে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন 8 জনকে চিহ্নিত করে পুলিশ। সে সময় ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুরান ঢাকা থেকে কামালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তবে কয়েক দফা রিমান্ডে কামাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলে কাউকে খুঁজে পাওয়া যায়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গোয়েন্দা পুলিশ। আদালত এই আবেদন গ্রহণ না করে মামলাটি পুনর্তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। এখানে পুলিশ আরো তৎপর হওয়া উচিত ছিল, যেহেতু ভিডিও ফুটেজে তাদের ছবি দেখা গেছে। অথবা এটা আরো একটু গুরুত্ব সহকারে যদি এটা দেখতো তাহলে তো অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করা সম্ভব হতো। উপযুক্ত শাস্তি যদি না দেওয়া যায় তাহলে এই ধরনের কার্যক্রম চলতেই থাকবে। যশোরে পুলিশের তালিকাভুক্ত 15 জঙ্গির মধ্যে 6 জন এখনো পলাতক। আত্মসমর্পণকারী এবং আটক জঙ্গিদের স্বজন ও প্রতিবেশীরা বলছেন তালিকাভুক্তরা কিভাবে জঙ্গি তৎপরতায় জড়িয়েছে তা বুঝতে পারেননি তারা। আবার কারো কারো দাবি মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাদের স্বজনদের। আত্মসমর্পণকারীরা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরতে চান স্বাভাবিক জীবনে। পলাতক 6 জঙ্গির জন্য সে রাস্তা খোলা আছে বলে জানিয়েছেন জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর থেকে হঠাৎ করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের টার্গেট কিলিং সহ নাশকতামূলক তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ সময় যশোর পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে জঙ্গি সম্পৃক্ততায় 15 জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে ছিল যশোর শহরের পুরাতন কসবা এলাকার একই পরিবারের 6 জনের নাম। এরপর পুলিশি অভিযানের প্রেক্ষিতে ওই পরিবারের 3 জন সহ তালিকায় থাকা 7 জন আত্মসমর্পণ করে। তাদের স্বজন ও প্রতিবেশীদের দাবি, আত্মসমর্পণের আগ পর্যন্ত জানত না তারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছিল। 3 কিস্তিতে আমাদের যশোর জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং বাকি যে কয়েকজন পলাতক আছে তাদেরকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। কখন চলে যায়, কিভাবে চলে যায়, এখন বুঝতেছি যে বোনরাও ওর সাথে জড়িত। কিন্তু কখনো আমাদের এইভাবে এরকম সন্দেহ হয়নি যে এদের এরা জঙ্গি। যশোরের তালিকাভুক্ত জঙ্গিদের একজন ফজলে রাব্বি গত 27 জুলাই নারায়ণগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়া নকশা আজিম নামে একজন গত 8 ডিসেম্বর চট্টগ্রামে র্যাবের হাতে আটক হয়। তবে তার স্বজনদের দাবি তিনি কোনো জঙ্গি তৎপরতায় জড়িত নন। আমার আব্বু যে জামাটা পরে গেছিল সেই জামাটাই পরা দেখছি। আমার আম্মু ঢাকায় গেছিল, যেখানে থাকতো সব জামা কাপড় নিয়ে আসে, শুধু ওই জামাটাই ছিল না। তাহলে এতদিন যখন ছিল আর জামা কাপড় কি পরেনি, শুধু কি ওই জামাটাই পরে থাকছে? অনেকে ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছেন। এখন তারা ফিরতে চান স্বাভাবিক জীবনে। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ কি করছে। সরকার বিরোধী কথাবার্তা বলে এবং দেশদ্রোহী জার্মানি, এখন ওইগুলো জানার পরে আমি তাদের থেকে বিরত থাকি। যশোর পুলিশও তাদের সেই সুযোগ দিতে প্রস্তুত। এজন্য পলাতক 6 জঙ্গির জন্য সেই রাস্তা খোলা আছে বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। তারা যদি ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তাদের আইনগত সহায়তা প্রদান করা হবে। পুলিশের মহাপরিদর্শকের ঘোষণা অনুযায়ী তালিকায় থাকা পলাতক জঙ্গিরা আত্মসমর্পণ করলে আইনি সহায়তার সুযোগ পাবেন। সময় সংবাদ, যশোর। আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের 1/4 কোনো না কোনো সময়ে মামলার আসামি ছিলেন। সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক সুজন। সুজনের দেয়া তথ্যে জানা যায়, নির্বাচনে 146 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমানে 15 জনের বিরুদ্ধে এবং অতীতে 36 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। এছাড়া অন্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনেও প্রাধান্য রয়েছে ব্যবসায়ীদের। 146 জনের মধ্যে 83 জন প্রার্থী ব্যবসায়ী এবং 23 জন আইনজীবী। সংবাদ সম্মেলনে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, স্বাধীনতার পর দেশে 18টি কমিটি হলেও কোনো সুপারিশ বাস্তবায়ন হয়নি। এ সময় স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় ব্যাপক সংস্কার দরকার বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচক মণ্ডলী যারা আছেন, এখানে আমাদের সরকার হলো পার্লামেন্টারি সিস্টেম, আর এই সমস্ত স্থানীয় সরকার সবই হলো প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলছে। এগুলো অনেক বড় ধরনের সংস্কার দরকার, সেই সংস্কার উদ্যোগ অতীতে হয়েছে, অনেকবার হয়েছে, অনেক কমিশন হয়েছে। যেমন প্রশাসনে তো 18টা কমিটি হয়েছে দেশে, একটাতে পর্যন্ত কোনো রিকমেন্ডেশন বাস্তবায়ন হয়েছে বলে আমার চোখে পড়ে নাই। বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে 2015 সালে। বিশ্ব পরিমণ্ডলেও পাখিটির দেখা পাওয়া যায় একটি দেশে। 1975 সালে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় 3টি পাখি সংগ্রহ করা হয়। দীর্ঘ 4 দশকে মাত্র 3 বার বাচ্চা দিয়েছে পাখিটি। এবার 4টি ডিম নিয়ে বাচ্চা প্রজননের অপেক্ষায় বিলুপ্ত প্রায় এই হাড়গিলা পাখি। তাই নতুন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশার আলো দেখছে পাখিটিকে টিকিয়ে রাখার। চিড়িয়াখানা ঘুরে এসে রিপোর্ট করেছেন জুনায়েদ আল হাবিব। হাড়গিলা পাখি একসময় এই অঞ্চলে পাখিটির অবাধ বিচরণ দেখা গেলেও 1954 সালের পর মাত্র একবারের জন্য দেখা গেছে পাখিটি। পরিসংখ্যান বলছে 2000-এরও কম সংখ্যক পাখি টিকে আছে গোটা ভূমণ্ডলে। 1975 সালে 3টি পাখি সংরক্ষণ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর 1995 ও 2010 সালে 2বার ডিম দিয়েছিল পাখিটি। তবে পরপর 2015 ও 16 সালে ডিম দেয়ায় দেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা পাখিটি প্রকৃতিতে আবার বিচরণ করবে এমন স্বপ্নই দেখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এটা নিঃসন্দেহে আমাদের জন্য সৌভাগ্য যে আমরা বিলুপ্ত প্রায় প্রাণীকে অন্তত 4টা যদি বাচ্চা হয় তাতেও আমরা তাকে সমৃদ্ধ করতে পারবো। গত বছর পাখিটি 3টি বাচ্চা দিলেও মারা যায় একটি। এবার কর্তৃপক্ষকে আরেকটু যত্নশীল হওয়ার আহ্বান দর্শনার্থীদের। এই জিনিসগুলো সংরক্ষণ করা উচিত এবং তাতে আমাদের পরিবেশটা খুব ভালো থাকবে। এটা যাতে বিলুপ্ত না হয় সেজন্য আমাদের জনগণের প্লাস সরকারের উদ্যোগ নেওয়া উচিত। কর্তৃপক্ষের উচিত এই প্রাণীটাকে রক্ষা করা। জীববৈচিত্র্য বাঁচলে বাঁচবে প্রকৃতি, সেই সঙ্গে বাঁচবে মানুষ। তাই এই হাড়গিলা সহ যেসব প্রাণী ইতোমধ্যে বিপন্ন হওয়ার পথে, তাদের টিকিয়ে রাখতে আমাদের নিতে হবে উদ্যোগ। তাদের জন্য তৈরি করতে হবে বাসযোগ্য পরিবেশ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মস্কো আঙ্কারা সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে তুরস্কে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভকে হত্যা করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন অভিযোগ করেছেন। হামলার সঙ্গে তুর্কি ধর্মীয় নেতা ফাতেহুল্লাহ গুলেনের অনুসারীরা জড়িত কিনা তা খতিয়ে দেখছে আঙ্কারা। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে উগ্রপন্থী মুসলিম সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন। এভাবেই আকস্মিক গুলিবর্ষণ করা হয় রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লোভকে। তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত তুর্কিদের চোখে রাশিয়া শীর্ষক এক চিত্র প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পেছন থেকে অতর্কিত গুলি করা হয় তাকে। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীও। প্রকাশিত ভিডিওতে দেখা যায় আলেপ্পোর অস্তিত্বকে স্মরণ করিয়ে হামলাকারী চিৎকার করে বলছে, আলেপ্পোকে ভুলে যেও না। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন অনুষ্ঠান স্থলে উপস্থিত সবাই। হামলাকারী প্রথমে তার বন্দুক বের করে এবং রাষ্ট্রদূতকে গুলি করার পর কক্ষে উপস্থিত সবার দিকে বন্দুক তাক করে ধরে। গুলি করার পর সে আল্লাহু আকবার বলে চিৎকার করে বলেন, তুমি সিরিয়ার বেসামরিক নাগরিকদের খুন করেছো, তুমি বেঁচে যেতে পারবে না। এরপর দেখলাম রাষ্ট্রদূত মাটিতে লুটিয়ে পড়ে আছে। হামলাকারীর পরিচয় নিশ্চিত করে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু জানান, হামলাকারী 2.5 বছর আঙ্কারার দাঙ্গা পুলিশের কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিল। তবে গত জুলাইয়ে এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর তাকে পুলিশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। হামলার পরপরই বিশেষ বৈঠক ডাকেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সিরিয়ায় চলমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এই সন্ত্রাসী হামলা। তিনি জানান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। একটি তদন্ত দল তুরস্কে যাবে বলেও জানান তিনি। নিশ্চিতভাবেই রুশ তুরস্কের স্বাভাবিক সম্পর্ককে নষ্ট করতে এবং রাশিয়ার মাধ্যমে সিরিয়ায় চলমান শান্তি বিস্তার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এই হামলা করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও পুতিনের সুরে সুর মিলিয়ে বলেন, রাশিয়া ও তুরস্কের সম্পর্ক নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এই হামলা চালানো হয়েছে। দুদেশের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই উস্কানিমূলকভাবে এই হামলা চালানো হয়েছে বলে ফোনালাপে একমত হয়েছি আমি এবং ভ্লাদিমির পুতিন। আমার দেশের পক্ষ থেকে রুশ জনগণ ও ভ্লাদিমির পুতিনকে সমবেদনা জানাচ্ছি। চলমান তদন্ত প্রক্রিয়ায় রাশিয়াও অংশ নিতে চায় বলে আমাকে জানানো হয়েছে। এতে আমাদের কোনো সমস্যা নেই।
এ হত্যাকাণ্ডে যে তদন্ত চলছে তাতে এ ঘটনার সঙ্গে তুর্কি ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেনের অনুসারীরা জড়িত কিনা তা খুঁজে দেখা হচ্ছে। তবে গুলেন নিজে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান তার উপদেষ্টা। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন শোক প্রকাশ করেছেন। এ ঘটনার পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র নিন্দা জানিয়ে একে উগ্রপন্থী মুসলিম সন্ত্রাসীর কাজ বলে মন্তব্য করেছেন। পুরো বিশ্বকে এবার চিন্তাভাবনা পাল্টানোরও আহ্বান জানান তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। জার্মানির রাজধানী বার্লিনের ক্রিসমাস মার্কেটে তীব্র গতিতে একটি লরি ঢুকে পড়ে 12 জন নিহতের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ পুলিশের। ঘটনাস্থল থেকে লরিটির চালককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি গত ফেব্রুয়ারিতে আফগানিস্তান অথবা পাকিস্তান থেকে বার্লিনে প্রবেশ করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটের 80 মিটার ভেতরে অতর্কিতভাবে ঢুকে পড়ে একটি বেপরোয়া লরি। এতে ঘটনাস্থলে নিহত হয় কয়েকজন, এছাড়া আহত হয় আরও অনেকে। ভেঙে যায় মার্কেটের ভেতরের কয়েকটি দোকানপাট। ঘটনার পরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে টুইটার বার্তা দেয় তারা। আতঙ্কিত না হয়ে সবাইকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেওয়া হয় এতে। ঘটনার কারণ সম্পর্কে এরই মধ্যে তদন্ত শুরু করেছে বার্লিন পুলিশ। ওই লরিটির লাইসেন্স প্লেট ছিল পোল্যান্ডের। হামলার পর চালককে আটক করা হলেও তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। দুর্ঘটনার সময় চালকের সহকারী নিহত হয়েছে বলেও জানানো হয়। সম্ভবত দ্বিতীয় ব্যক্তি লরিটি চালাচ্ছিল। অবশ্যই এটি দুশ্চিন্তার বিষয়। জনগণকে আরো বেশি সতর্ক হতে হবে। লরিটির চালক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তান অথবা পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে জার্মানিতে আশ্রয় নেয় বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানায় দেশটির বার্তা সংস্থা ডিপিএ। ওই ব্যক্তি পুলিশের কাছে ছোটখাটো অপরাধী হিসেবে পরিচিত ছিল বলেও খবরে বলা হয়, কিন্তু তার সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে এ বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই। এদিকে গাড়িটির চালক চাচাতো ভাই বলে দাবি করেছেন লরিটির মালিক। সে সন্ত্রাসী হামলার মতো কোনো কাজ করতে পারে না বলেও জানান তিনি। খুব সম্ভবত গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল বলেও জানান লরিটির মালিক। এই ঘটনার পর জার্মান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্ঘটনার পর বার্লিনের সন্দেহজনক বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। সতর্কতা জারি করা হয়েছে প্রতিটি রাস্তায়। এছাড়া জনসাধারণকে দুর্ঘটনাস্থল এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আজ বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন। সঞ্জনা, হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 18 সদস্যের একটি প্রতিনিধি দল আর কিছুক্ষণের মধ্যেই, হয়তো আর 5 মিনিটের মধ্যে, আমরা যতদূর জানতে পেরেছি যে 3:15 আগে তারা প্রবেশ করবেন বঙ্গভবনে। এবং আপনারা জানেন যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ রয়েছে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয় নিয়ে। তারা সংলাপে বসবেন, যেটি শুরু হয়েছে বিএনপিকে দিয়ে। গত রোববারে বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি বৈঠক করেছেন। বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা তুলে বিভিন্ন ধরনের, সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতি সংলাপে বসছেন। সেই সংলাপে আবারও জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। পার্টি সূত্রে আমরা জেনেছি যে সেখানে তারা 8 দফা প্রস্তাব উপস্থাপন করবেন। এর পাশাপাশি 5টি সুপারিশ করা হবে। সেই সুপারিশ এবং প্রস্তাবনাগুলো কি হবে সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। আর তারা যখন এখানে আসবেন এবং পরিস্থিতি কি ঘটে, কি ধরনের আলোচনা হয়, সেটিও কিন্তু এখান থেকে আমরা সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সঞ্জনা। দর্শক, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আজ বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই বিষয়ে বঙ্গভবনের বাইরে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। নিউজিল্যান্ডে আজ প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়াংগেরির কোবহ্যাম ওভালে কাল প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হবে মাশরাফি সাকিবরা। ওয়াংগেরিতে আজ বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় প্রশাসন। নিউজিল্যান্ডে পৌঁছে প্রথম দিন বিশ্রামে কাটায় বাংলাদেশ দল। তবে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে আজ ম্যাচের ভেন্যু কোবহ্যাম ওভালে দীর্ঘ সময় অনুশীলন করেছে হাথুরু সিংহের শিষ্যরা। নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মাশরাফি মুশফিকদের সম্বল এই প্রস্তুতি ম্যাচটি। অনুশীলন শেষে ওয়াংগেরির মেয়র শ্যারিল মাই সংবর্ধনা দেন জাতীয় দলকে। ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করে ক্রিকেটারদের বরণ করে নেন স্থানীয়রা। অনুষ্ঠানে বাংলাদেশ দল ড্রেসিং রুমে সবসময় গাওয়া গান আমরা করব জয় গেয়ে শোনান মেয়র এবং স্থানীয়দের। আমরা করব জয়, আমরা করব
দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। নগর কারিগর নির্বাচনে প্রস্তুত শীতলক্ষ্যাপাড়ের মানুষ, প্রতীক নয় প্রাধান্য পাবে প্রার্থীর যোগ্যতা। নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক আজ। ইসি নিয়ে প্রস্তাবনা বাস্তবায়নে সমর্থন দেবে ক্ষমতাসীন দল, প্রত্যাশা বিএনপির। বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সীমান্ত ও জনগণের জানমাল রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। ইন্দোনেশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। এবং বাড়ি ভাড়া ইস্যুতে সমঝোতা হলেও বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের কর্মবিরতি। পুলিশের সঙ্গে সংঘর্ষ, আলোচনার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।